থেকে পুলিশ সবখানেই বা দুদক, বিশ্ববিদ্যালয় সবখানেই একটা দলীয় নিয়োগ। আগে যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদেরকে অপসারণ করে দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে এই প্রশ্নটা খুব জোরালোভাবে আসছে যে আপনিও কি আসলে সেরকম কোনো ইঙ্গিত থেকেই সেই পদ থেকে পদত্যাগ করেছেন কিনা? কারণ আপনি পদত্যাগ করার কিছুদিন আগে ৫ জন হাই কমিশনার তাদেরকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনার নজির আছে। ফলে আপনার কাছে কি কোনো ইঙ্গিত ছিল যে আপনাকেও সরিয়ে দেওয়া হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে আহ, আহ, এখানে কোনো ইঙ্গিত বা সেরকম কিছু ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা চাকরি। হুম। এটা মধ্যম সারির একটা সরকারি চাকরি। খুবই মধ্যম সারির একটা সরকারি চাকরি। এটা এমন কোনো বড় পজিশন না যেটার জন্য সরকার আবার আগে থেকেই আমাকে ইঙ্গিত দিবে বা বলবে। এটা হাই কমিশনার পোস্ট না বা অ্যাম্বাসেডরিয়াল পোস্ট না, তার নিচের পোস্ট। এবং আমি যে পোস্টে কাজ করতাম এটা একটা যুগ্ম সচিব পদমর্যাদার একটা পোস্ট। বাংলাদেশে আপনি বুঝতেই পারেন যে যুগ্ম সচিব পদমর্যাদার মনে হয় কয়েক হাজার ব্যক্তি থাকতে পারেন। হুম। সো আর ইটস হাই এ ভেরি কমিশনার মিড কি র্যাঙ্কিং। পদমর্যাদার? একটু যদি জেনে নিই আর কি। না, এটা নির্ভর করে যে কোন দেশে। যেমন ব্রিটেনে যিনি হাই কমিশনার ছিলেন, আমি যখন ছিলাম, আহ, আবিদা ইসলাম, হুম। উনি অতিরিক্ত সচিব ছিলেন, মানে যুগ্ম সচিবের এক স্টেপ উপরে। আবার কখনো কখনো ব্রিটেনে এর আগে অতীতে কিন্তু সচিব পদমর্যাদার হাই কমিশনার ছিলেন, এমনকি মন্ত্রী পদমর্যাদার হাই কমিশনারও ছিলেন। আচ্ছা। না, এটা নির্ভর করে যে হুম। কে কার প্রমোশনটা কিভাবে হয়েছে, কাকে সরকার কোন স্ট্যাটাস দিয়েছে জি। তার উপর। তো এই পোস্টটা, প্রেস মিনিস্টার, ইটস এ ভেরি ইনসিগনিফিকেন্ট পোস্ট ইন গভর্নমেন্ট মেশিনারিজ, ভেরি হুম। ইনসিগনিফিকেন্ট। এখন কেন যে ব্যাপারটা হঠাৎ করে এত আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো এটা আমি নিজেও বুঝতে পারছি না। ওই যে আপনি মনে হয় আমি পদত্যাগ করেছেন সাধারণ এজন্যই। কেউ তো পদত্যাগ করে না। এইজন্যই হয়তো আলোচনার বিষয়বস্তু এবং সময়টাও হয়তো আলোচনার জন্য। জি। হ্যাঁ, এখন হতে পারে, মানে লোকে তো নানা রকম ব্যাখ্যা দাঁড় করাতে পারে। এখন ব্যাখ্যা যদি দাঁড় করাতে কেউ চায়, এটাতে তো কোনো অসুবিধা নাই। যেমন ধরেন, আমি যদি বলি যে 2+2=4, এটা গাণিতিক সূত্র। কেউ যদি বলে যে না, আমি দেখেছি এটা 5ও হয়, হুম। সে বলতে পারে। এখন আমি কি তার সঙ্গে তর্কে জিততে পারবো? সম্ভব না। সে মনে করছে যে 2+2=5 হয়। তো ইটস বেটার যে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার, ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থান, সবকিছু মিলিয়ে মানুষ তো নানাভাবে তার মতামত প্রকাশ করে, নানা সন্দেহ পোষণ করে। এবং সন্দেহ পোষণ করার মতো যথেষ্ট কারণ আছে, আমি সেটাকে একেবারে উড়িয়ে দেই না। মানুষ যে অনেক সন্দেহ করে সেখানে হয়তো কিছু ভ্যালিড রিজন, কিছু ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই থাকে। যেমনটা আপনি সে যেভাবে বলছিলেন যে অনেক জায়গায় সরকার সরিয়ে দিচ্ছে, তাই আমি আগে থেকে সরে গেলাম কিনা। তা আমার সঙ্গে কিন্তু যারা নিয়োগ পেয়েছিলেন তারা কেউই কিন্তু সরে যাননি এখন। হুম। জি। কিন্তু আপনি তারা বলছিলেন যে কিন্তু এটা একটা এখনো আছেন। ইনসিগনিফিক্যান্ট পোস্ট। হুম, তো তাই যদি হয় আপনি গেলেন কেন এখানে? অ্যাবসলিউটলি। মানে আপনি তো দেখুন, একটা আমি সিগনিফিক্যান্ট যেটা কাজ বলছি, এটা করতেন। একটা, এটা একটা চাকরি। হুম। ইটস এ জব। ঠিক আছে, আপনি এটাকে একটা জব হিসেবেই ধরেন। আমি একটা জব শেষ করে আমি আরেকটা জবে সুইচ করেছি, দ্যাটস ইট। এটার মধ্যে আর অন্য কোনো বিষয় নাই। আমার কাছে মনে হয়েছিল আমি যখন বিবিসিতে ছিলাম, I was, around, it was around, I was completing around 20 years almost. 19 বছর 4 মাস বা 5 মাস আমি কাজ করেছি। তো আমি আহ, ভাবলাম যে ঠিক আছে, একটা প্রতিষ্ঠানে কাজ করে পুরো জীবন আমি কেটে যাবে, আর কোনো কিছু দেখবো না, বুঝবো না, জানবো না, শিখবো না। তো সেটা, ওই চিন্তা থেকে আমি ভাবলাম যে নতুন আরেকটা জায়গায় জি। কিন্তু আমি তাই যাই। বলে অগুরুত্বপূর্ণ কাজে যাওয়া? এন্ড না, অগুরুত্বপূর্ণ কাজটা তো আমি যাওয়ার পরে দেখলাম। যাওয়ার আই আগে আপনি কি ডিসকভার্ড বুঝে ইট। গিয়েছিলেন? মানে কেন যাচ্ছেন আপনি? আপনাকে কি আচ্ছা, করতে হবে? কি বুঝে গিয়েছিলেন? হ্যাঁ, আমি এটাকে, আপনি যে ভাষায় বলছেন যেটা অগুরুত্বপূর্ণ, কোট আনকোট, অগুরুত্বপূর্ণ আমি একটু হয়তো আমার বাংলা কাছে করলাম। মনে হতে পারে বা ইনসিগনিফিক্যান্ট আরেকজনের বলছিলেন। কাছে। জি, সেটার হ্যাঁ, বাংলা করলাম। জি। হ্যাঁ, মানে বা অন্য অন্য ইয়েতে মনে হতে পারে। ধরেন আমি হয়তো, হ্যাঁ, ওই ওয়ার্ডটা ব্যবহার না করে আমি এটাকে একটু মানে আরেকটা শব্দ ব্যবহার করি, যে আমি আসলে ওইখানে কমফোর্টেবল না, আমার জন্য স্বস্তিদায়ক না। আমার ধারণা অগুরুত্বপূর্ণ না বলে স্বস্তিদায়ক ব্যাপারটা বললে ভালো হবে, না কমফোর্টেবল, আচ্ছা। এটা মোর সুইটেবল ওয়ার্ড টু ডিসক্রাইব দ্য হোল সিচুয়েশন, আই গেস। তো আমরা জানি যে সেখানে হাই কমিশন গুলোতে বা দূতাবাসগুলোতে কিছু পোস্ট আছে যেগুলো প্রেস রিলেটেড। যেমন ধরেন মিনিস্টার প্রেস, যেটাকে আমরা প্রেস মিনিস্টার বলি, হুম। এটা বাংলাদেশে 3টে জায়গায় আছে। এক হচ্ছে দিল্লি, লন্ডন এবং ওয়াশিংটন। এই 3টে জায়গায় অন্য কোনো হাই কমিশনে কিন্তু বা এমবাসিতে কিন্তু এই পোস্ট নেই, প্রেস মিনিস্টার নেই। হুম। যেমন ফার্স্ট সেক্রেটারি প্রেস আছে, তার আরো এক ধাপ বা দুই ধাপ নিচে। যেমন নিউ ইয়র্কে আছে,
টোকিওতে আছে, ইসলামাবাদে একজন আছে কাউন্সিলর, সে, হ্যাঁ, তো এরকম বিভিন্ন জায়গায় এটা আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছিল যে আফটার 5th অফ অগাস্ট আমরা যেহেতু অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তনের কথা আমরা বলেছি, শুনেছি, হুম। বা হবে সম্ভাব্য এরকম একটা ধারণা করেছি। And at some point, I thought that যে গভর্নমেন্ট যে সিস্টেমটা, এইটা একটু এক্সপ্লোর করা দরকার। এবং সেখানে গিয়ে, হ্যাঁ, আমি ইমিডিয়েটলি কিন্তু সার্চ করেছি যখন আই ওয়াজ অফার্ড। আমরা টুকিটাকি জানতাম যে ওখানে কে প্রেস মিনিস্টার একজন আছে। হুম। তো আমি কাজটা একটু সার্চ করলাম কি হয়। তো আমি ভাবলাম যে সেখানে গিয়ে আমি ডিফারেন্ট কিছু করতে পারি কিনা, কি করা যায়, হ্যাঁ, বা এটার আসলে কাজটা করতে কেমন। আমি ওই চিন্তাধারা থেকে মূলত সেখানে গিয়েছি। আচ্ছা। আপনার মানে আপনি তো এর আগেও ২-১ টা গণমাধ্যমে কথা বলেছেন। আমি শুনছিলাম আপনি আমার এখানে বললেন ১ম এ মানে আপনি অবশ্য পরে কারেকশন করে বললেন আপনার জন্য স্বস্তিদায়ক না, অগুরুত্বপূর্ণ থেকে স্বস্তিদায়ক না বললেন বা বিভিন্ন জায়গায় আমি আপনাকে যতটুকু শুনছিলাম আপনি বলছিলেন যে খুব একটা কাজ আপনি এরকম দেখেন নাই বা খুব তেমন কোনো কাজ নাই এখানে। আমি কি আপনাকে এই প্রশ্নটা করতে পারি যে এইরকম কাজ নেই এরকম একটা পোস্টের জন্য কেমন বেতন থাকে, সরকার কেমন বেতন দেয়? মেয়েদের বয়স আছে, সরকারি চাকরির বেতন বা ছেলেদের বেতন জিজ্ঞেস করতে হয় না, এরকম একটা প্রবাদ বা কথা প্রচলিত ছিল আর কি। যাই হোক, এখন এটা আসলে যেহেতু এগুলো ব্যাপারটা সিক্রেটও না, বাট আমি ব্যক্তিগতভাবে যেহেতু একটা গভর্নমেন্ট জব করে এসেছি, আমি সেখানে অনেক কিছু আমার নিজের দিক থেকে আমি ডিসক্লোজ করতে পারি না। হুম। তো এটাও আমি করতে চাই না, না, কিন্তু অন্তত আমার মুখ সরকারি থেকে করতে চাকরিজীবী চাই না। ধরেন জয়েন্ট সেক্রেটারির বেতন কত হতে পারে, সচিবের বেতন কত হতে পারে, বিসিএস এ মানে এন্ট্রি পোস্টে বেতন কত হবে, এটা তো একটা মানে এটা তো একটা সিক্রেট হবার কথা না। আপনার বেতন না হ্যাঁ, বলে এই ওইটা জন্যই আমি আপনারা খুঁজে জিজ্ঞাসা নিন। করছিলাম। আপনার বেতন জিজ্ঞাসা না করে আমি জিজ্ঞাসা করছিলাম যে প্রেস মিনিস্টার পদের বেতন কেমন থাকে? ওটা আপনারা খোঁজ করে আপনারা জেনে নিন, সেটা আমি আমার মুখ দিয়ে বলতে চাই না। আচ্ছা। এইখানে কি মানে শুধু কি প্রেস মিনিস্টারের কাজটাই খুব বেশি কাজ নাই এরকম? নাকি আরো অনেক পোস্ট আছে যেখানে আসলে খুব বেশি কাজ নাই? আমি দেখছিলাম যে ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যখন অনেক আন্দোলন হচ্ছিল, তখন শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি তাকেও এরকম যুক্তরাজ্যে হাই কমিশনের ২য় সচিব পদে সরকার নিয়োগ দিল। আ ২ টো প্রশ্ন। তিনি আপনি থাকাকালীন জয়েন করেছিলেন কিনা ১, আর ওই রকম পদে যে কাউকে মানে কোনো ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতার কোনো বিশেষ লাগে না, যে কাউকে দিয়ে দেওয়া যায় এই পোস্টগুলো। আচ্ছা, এটার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, লেট মি পুট ইট ইন কনটেক্সট, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বা দর্শকদের বুঝতে সুবিধা হবে। ওসমান হাদির ভাইকে সম্ভবত বার্মিংহামে দেওয়া হুম, হয়েছিল, আমি যতদূর জানি। হুম, ওটা একটা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন। মানে লন্ডনের, ইউকে তে যেটা হয়, লন্ডনে হচ্ছে হাই কমিশন, এর বাইরে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে ম্যানচেস্টার এবং বার্মিংহামে। ওসমান হাদির ভাইকে বার্মিংহামে সেকেন্ড সেক্রেটারির পদমর্যাদা একটা জব দেওয়া হয়েছিল। তো আমি যতদিন ছিলাম, আমি যদি শুনেছি যে না, সে জয়েন করেনি, ততক্ষণ পর্যন্ত আমি ফিরে আসার আগ পর্যন্ত সে করেনি, আমি সেটাই জানতাম। এটা হচ্ছে একটা বিষয়। আর পলিটিক্যাল পজিশনের কথা, দেখুন, পলিটিক্যাল পজিশন এটা আমাদের সিভিল সার্ভিসের জন্য, এটা আমরা একটা বাংলায় কথা বলি না যে বিস্ফোরা, হুম, হুম, আমি ওই শব্দটাই ব্যবহার করতে চাই। কারণ বাংলাদেশের স্বাধীনতার পরে যখন এই ব্যাপারটাকে চালু করা হয়েছিল যে সরকারি চাকরিতে আপনার বাইরে থেকে চুক্তিভিত্তিক লোকনিয়োগ দিতে হয়, দেওয়া যাবে, ঠিক আছে, সরকারি বিভিন্ন পজিশনে। তো হাই কমিশনার বা পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর ব্যতিক্রম না, সেখানেও দেওয়া হয়। ইনিশিয়াল আইডিয়া যেটা ছিল, আমি একটু বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে একটু অল্প পড়াশোনা করে জানতে পেরেছিলাম যে তৎকালীন সরকারগুলো ভেবেছিল যে প্রাইভেট সেক্টর থেকে বা অন্য জায়গা থেকে, যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হুম, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার লোকরা যদি সরকারি চাকরিতে একটা চুক্তিভিত্তিক আসেন, তারা তাদের নলেজটাকে এখানে কাজে লাগাতে পারবেন। এবং একই সঙ্গে যারা গভর্নমেন্ট জব করছেন, তাদের সঙ্গে ওনাদের একটা ইন্টারাকশন হবে, সিস্টেমটা বুঝতে পারস্পরিক সহায়তা করবে। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া, হুম, তাই না? মানে হুম, অনেক ব্যক্তি আছে, তারা হয়তো নর্মাল সিভিল সার্ভিসের জন্য তারা যেতে চান না, তারা অ্যাপ্লাই করতে চান না, বাট গভর্নমেন্ট তার এক্সপার্টিসটা নিতে চায়। রাষ্ট্র মনে করে যে ওনাকে আনলে পরে আমার একটা গভর্নমেন্ট সিস্টেমের সুবিধা হবে। আইডিয়াটা কিন্তু মন্দ না, হুম। ইটস এ ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, আপনি যে দেশে থাকেন, আমেরিকায়, ওখানেও কিন্তু এই সিস্টেমটা চালু আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে। তো বাংলাদেশে এটা চালু ছিল। সমস্যা হচ্ছে ওভার দি ইয়ার্স আমাদের এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো অ্যাবসলিউটলি পলিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সরকারগুলো মনে করতো যে
যে আমার বেশি অনুগত, যে অনেক বেশি রাজনীতি করবে, আমার তাকে এই জায়গায় একটা পুরস্কার দিতে হবে। হুম। তো প্রবলেমটা কিন্তু ওখানে, প্রবলেমটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগে বাইরে থেকে লোক আনা না। যেমন আপনি তো আমাকে যেটা বললেন যে ওইখানে আরো বাইরে থেকে যারা লোক হয়, আপনি খবর নিয়ে দেখবেন যে নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, লন্ডনে বা অন্যান্য মিশনগুলোতে কত বাইরের লোক, মানে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করতো। এই আমি শুনে এসেছি লন্ডন মিশনে, সেখানে বিগত সরকারের সময় কাজ করত, তাদের কয়েকজনকে পোস্ট করা হয়েছিল যাদের কোনো নো ওয়ার্ক, নাথিং, নাথিং, নো জব, নো টাস্ক। তো এটা তো হচ্ছে, আমি এটা একটা এক্সাম্পল দিলাম, আমি সেখানে যেটা শুনেছি সেটা বললাম আর কি। তো এমনিতেই আমাদের সরকার হচ্ছে খুবই মাথা ভারী সরকার। হুম। আমাদের প্রশাসন বা রাষ্ট্র, যে আপনি দেখবেন যে অনেক অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী, কিন্তু আমাদের আদতে সার্ভিস ডেলিভারিটা কি? আমাদের যে পরিমাণ লোকবল আছে সে পরিমাণ আমরা সার্ভিস ডেলিভারি করছি কিনা, এই প্রশ্ন তো জনগণের দিক হুম। থেকে কিন্তু সবসময় আমরা তো থাকে, সবসময় তাই শুনি নয় কি? জনবল সংকটের কথা। সবসময় থাকে। আমরা তো শুনি শুধু জনবল সংকটের কথা। পুলিশে কাজ হচ্ছে না কেন? জনবল সংকট। এখানে জনবল সংকট। বিভিন্ন জায়গায় শুধু জনবল সংকটের। দুদক কেন পারছে না? কারণ দুদকের এত জনবল নাই। মানে বিভিন্ন জায়গার ক্ষেত্রে আমি বলছি আর কি। সেখানে সবখানে শুনি জনবল সংকট। আর এখানে জনবল লাগবে না। শুধু শুধু কোনো এক্সপার্টাইজেরও দরকার নাই, কাজও নাই, তবুও তো শুধু শুধু মানে জনবল নিয়োগ। এটা নির্ভর করে আসলে সার্ভিসটা কি ধরনের সার্ভিস। এমন অনেক সার্ভিস আছে যেগুলো খুবই পিপল ওরিয়েন্টেড, যেখানে আপনার লোকের অনেক প্রয়োজন আছে। যেমন ধরেন বাংলাদেশে পুলিশের সংকট আছে, এটাতে কোনো তো সন্দেহ নাই। হুম, হুম, কারণ পুলিশ হচ্ছে ডে টু ডে অ্যাফেয়ার্স, তারা ডিল করে। আপনার বাসায় একটা সমস্যা, আপনার রাস্তাঘাটের সমস্যা, আপনি পুলিশ কল করছেন। আরেক জায়গায় একটা সমস্যা, সে পুলিশ কল করছে, তাই না? আপনি সিভিল সার্ভিসের বিভিন্ন জায়গায় এটা নির্ভর করবে যে জায়গাটা কোনটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই 1 বছর সরকারি চাকরি করে যে আমাদের এখানে একটা রিভিউ করা দরকার, রিভিজিট করা দরকার আমাদের সরকারি চাকরির বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোতে, যে আমাদের কি কি পরিমাণ লোকের আমাদের প্রয়োজন এবং আমরা আসলে কি করতে চাই। যেমন আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গা আছে যে কি সচিবের একজন থাকবে পিএস, একজন সচিব তার একজন পিএস, হুম, সে পিএস এর আবার একজন এপিএস, হুম, হুম, এপিএস এর একজন আবার সহকারী একান্ত সচিব, সেই সহকারী একান্ত সচিবের আবার একজন ব্যক্তিগত সচিব, আলটিমেটলি কাজের লোক একজন। হুম। দিস ইজ দ্য সিস্টেম হাউ ইট ওয়ার্কস, আমি বলছি আর কি। এখন এটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার গভর্নমেন্টের বিষয় না, এটাকে আপনি কিভাবে রিভাইজড এন্ড রিভিজিট করবেন, এটা আমাদের টোটাল রাষ্ট্র ব্যবস্থাটাকে আমাদের মানে অন্যভাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা আর কি। কিন্তু এগেইন আমি বলছি যে সব জায়গায় কিন্তু একই অবস্থা না। জি, কোথাও ম্যান পাওয়ার বেশি আছে বলে আমার মনে হয়, কোথাও আসলেই কম আছে। জি। সেই ব্যালেন্সটা করতে হবে। জি। মানে ডক্টর ইউনূস সরকারের সময় যখন আসলে আপনারাও নিয়োগপ্রাপ্ত হলেন, তখন শুনলাম সব সংস্কার হবে। এইরকম প্রবলেম যে হচ্ছে, এই সংস্কারের ব্যাপারে তো শুনলামও না। এটা যদি একটু আপনি বলেন, সেটা শুনতে আগ্রহী হব। এবং সাথে, সাথে আপনি যে বললেন যে বিস্ফোরা, এই প্রাইজ পোস্টিং করা, পলিটিক্যাল পোস্টিং করা, এটা একটা বিস্ফোরা হিসেবে আপনি আখ্যায়িত করছিলেন। আপনি আসলে কিসের পুরস্কার পেলেন? কিসের জন্য আপনাকে এই প্রাইজ পোস্টিংটা করা হলো? শুনেন, আমি যদি এখন বলি যে আমাকে কোনো কিছুর জন্য করা হয়নি, এটা আপনিও বিশ্বাস করবেন না, দর্শকরাও বিশ্বাস করবে না। আমি একটা কথা সবসময় বলি যে ধর্মের কল বাতাসে নড়ে, এটা প্রবাদ আছে না, এটা আমি বিশ্বাস করি। হুম, অর্থাৎ যা কিছু সত্য সেটা আপনা আপনি প্রকাশ হয়, এটা কাউকে প্রকাশ করতে হয় না। আপনি যতই জোর দিয়ে বলেন যে না ভাই আমি তো এটা চাই নাই, বা এটা আমার কোনো পুরস্কার না, আমি বলবো হ্যাঁ, এটা যার বিশ্বাস করার দরকার সে করবে, যার বিশ্বাস করার দরকার নাই সে করবে না। এখন যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করছেন, আমি ধর্মের কল বাতাসে নড়ে সেই হাতে না দিয়ে নিজে একটু ব্যাখ্যা দিই, হুম, তাহলে হয়তো আমার ধারণা দর্শকদের। দেখুন, আমি তো একটা জব করতাম, মানে আই ওয়াজ নট আনএমপ্লয়েড, হুম। এবং আমি একটা ভালো জবই করতাম। গুরুত্বপূর্ণ কাজ করতেন। অ্যান্ড ভালো জব করতাম ইন টার্মস অফ স্যালারি অ্যান্ড এভরিথিং। আপনি যদি বাংলাদেশের বিবেচনা, যদি বেতন বা সুযোগ সুবিধা, হ্যাঁ, ছুটি বা অন্যান্য জিনিস, প্রেস্টিজ, হুম, এগুলো আপনি বিবেচনা করেন, আমি খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। এবং আমার চাকরিটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জবও ছিল না যে আমি 1 বছর 6 মাস কাজ, আমি সেখানে 19 বছর 4 মাস কাজ করেছি। এখনো যে প্রতিষ্ঠানে কাজ করেছি সে প্রতিষ্ঠান এখনো বিদ্যমান।
আমি যাওয়ার পরেও লোক নিয়োগ হয়েছে। তো সেটা আছে। তো আমি চাইলে এখানে কন্টিনিউ করতে পারতাম। এখন আমি সেটা ছেড়ে এখানে এসেছি যে আফটার 5th অগস্ট বিভিন্ন জায়গায় অনেক রকমের অনেক পরিবর্তন হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল, নতুন নতুন লোকজন বিভিন্ন জায়গায় যাচ্ছিল, আমরাও দেখছিলাম। এন্ড আই ওয়াজ প্ল্যানিং টু লিভ বিবিসি এনিওয়ে এট দ্যাট টাইম, অর হয়তো বা আমি 2 4 6 মাস আমার এরকম হতো আর কি। সো দেন আই গট ইট, আই ওয়াজ অফার্ড, দেন আই টুক ইট, কেন আপনি দ্যাটস ইট। বিবিসি ছাড়ার প্ল্যান করছিলেন কেন? আমি এটা শুরুতে একবার বলেছিলাম যে আমার মনে হলো যে একটা প্রতিষ্ঠানে আমি কাটিয়ে দিব। আমার আচ্ছা কিন্তু আচ্ছা। বিবিসির বাইরে আর তেমন কোনো হুম এক্সপিরিয়েন্স নাই। হুম হুম আমি এর আগে 2 2.5 বছর ডেইলি স্টারে কাজ করেছিলাম আর কি, জাস্ট 2.5 বছর। তো আমি আর কোথাও কাজ করি নাই। হুম। তো এখন আমার আপনি কাছে কি মনে করবেন? হচ্ছে যে একটা একদমই ব্যক্তিগত প্রশ্ন, যদি বলেন এখন আপনি আপনার পরিকল্পনা কি? আমি এখন সাংবাদিকতা করব, এবং সাংবাদিকতা আমি নিজের প্ল্যাটফর্ম সেট আপ করবো। আহ, সেখানে আমি রিপোর্টিং করব, ইন্টারভিউজ করব, আমি অ্যানালিসিস এন্ড এক্সপ্লেনার করব। সেটা আমি করব, পাশাপাশি আমি এক বা একাধিক ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে কাজ করব ফ্রিল্যান্স বেসিসে। আচ্ছা, খুবই ভালো মানে আপনার পরিকল্পনা নিঃসন্দেহে। আপনি একটু এটা বলবেন, এই যে আমি যেটা দিয়ে শুরু করলাম যে নানান রকম দলীয় নিয়োগ, যে বিএনপি, যেটি আসলে বিএনপি শুরু থেকে সমালোচনা করেছিল যখন বিরোধী দলে ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনিও নিশ্চয়ই মনে করতে পারেন সর্বত্র দলীয়করণের কড়া সমালোচক ছিল বিএনপি। বিএনপি কি সেই পথেই হাঁটছে, নাকি আপনার বিশ্লেষণ কি? দেখো, একটা জিনিস আমি একদম ফার্মলি বিলিভ করি, সেটা হচ্ছে যে একটা সরকার যদি প্রপারলি ফাংশন করতে চায়, তাকে তার আইডিওলজিক্যাল মানে অ্যালাইন করে, তার আইডিওলজি অ্যালাইন করে তার ওইরকম লোক লাগবে। তাকে তার দলের, হ্যাঁ, তার দলের আইডিওলজিতে বিশ্বাস করে সেই লোককে নিয়োগ দিতে হবে তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। আদারওয়াইজ সেই সরকার ফাংশন করতে পারবে না আমাদের মতো দেশের প্রেক্ষাপটে। এটা বাস্তব, এটা আমি বিশ্বাস করি। প্রশ্ন হচ্ছে আপনি কোন ধরনের লোক দিবেন। XYZ পলিটিক্যাল পার্টি, আপনি যেটা বলেন বিএনপি, আওয়ামী লীগ, হেন তেন আরো যা যা কিছু বলেন, এই দলগুলোতে কি কোয়ালিফাইড লোক আছে না? অবশ্যই আছে। তারা কোয়ালিফাইড লোক নিয়োগ বিএনপি দিয়েছে না? অবশ্যই দিয়েছে। কিন্তু এর ভিড়ও দেখবে যে অনেক নন কোয়ালিফাইড লোকজন জায়গায় করে নিয়েছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি আপনার দলের লোকই দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার দলের যোগ্য লোকটাকে আপনি দিবেন, যে যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, যার প্রফেশনাল এক্সেলেন্স ভালো, যে আমি এই স্কিলড। প্রশ্নটা করি, এর আগেও করেছি এই প্রশ্নটা, মানে বিএনপির নেতাদের সাথে যখন কথা হয়েছে বা বিভিন্ন জনের সাথে কথা হয়েছে, আমি প্রশ্নটা করি যে তাহলে ধরেন যারা বিএনপি এতদিন আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের পোস্টিং পেয়েছে, বিএনপি করেছে বা ডক্টর ইউনূস সরকার সময় যারা জামাত করেছে তাদেরও অনেক ভালো ভালো পোস্টিং হয়েছে বলে আমরা জেনেছি, বা বিএনপিরও হয়েছে, এখন তো পুরোপুরি বিএনপির দলীয় পোস্টিং হচ্ছে। তাহলে যারা আসলে একদম কোনো দল করে না, দলের সাথে সম্পৃক্ততা নেই, তারা কি গুরুত্বপূর্ণ পদগুলোতে যেতে পারবে না? আপনি যদি চুক্তিভিত্তিক বাইরে থেকে আসেন, তাহলে সেটা যাওয়াটা খুব কঠিন। আর নর্মাল যারা সিভিল সার্ভিসের লোক, যারা ক্যাডার সার্ভিসের, যারা নর্মাল পরীক্ষার প্রসেস দিয়ে সেখানে রিক্রুট হয়, তারা তো সেখানে হচ্ছেই। তাদের ভেতরের পলিটিক্যাল আইডিওলজি কি সেটা তো আর আমরা অনেকেই জানি না। তো সেটা তারা হচ্ছে, কিন্তু বাইরে থেকে যে অংশটাকে সরকার নিয়োগ করে, সেই অংশটাতে মানে একটা পলিটিক্যাল লয়্যালটি একটা বড় ব্যাপার। এটা আমরা না, দেখেছি। বাইরে এটা থেকে নিয়োগ তো না, এটা ধরেন সত্যি। ধরেন পুলিশের রদবদল হলো, প্রশাসনের রদবদল হলো, স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশনগুলোর প্রশাসক, সেখানেও দলীয় নিয়োগ, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় নিয়োগ, দুদকের আগের সব সেট অপসারণ করে নতুন নিয়োগ, সেনাবাহিনীতে রদবদল হয়ে গেল, মানে সরকার আসার পরপরই সবখানে একটা দলীয় বিবেচনায় রদবদল শুরু হয়ে গেল। সবখানেই তো হলো। আর যেটি বলছেন চুক্তিভিত্তিক নিয়োগ, সেখানেও আমরা এরকম দেখলাম, মানে যারা হাই কমিশনার পদে ছিলেন তাদের সেখান থেকেও অপসারণ করা হলো। কি বলবেন? দেখো, এইটার জবাব আমি দিতে পারবো না, বিকজ আই এম নট এ স্পোক্স পারসন টু দ্য না, গভর্নমেন্ট। আমি আসলে হ্যাঁ, এটার জবাব চাইছি না। এটা আমি আমার বলছি জন্য দেওয়া বিএনপি কি কঠিন। ওই একই পথে হাঁটছে? হ্যাঁ, একই পথে হাঁটছে। আমি শুরুতেই বললাম যে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য দিস ইজ দ্য চয়েস, তারা এটাই করতে চাইবে, এটা তাহলে তারা কি আওয়ামী করবে। লীগের ওই সময় আমি বরং সমালোচনাটা বলছি ভুল যে ছিল? সেটা মানে আওয়ামী লীগকে নিয়ে যে সমালোচনা, সে সর্বোচ্চ না। দলীয় লোকজন দিচ্ছে তারা। শুনেন, আমি যেটা বলছি যে আমার পার্সপেক্টিভটা আমি বলছি যে দলীয় লোক দেওয়াটা সমস্যা না, কিন্তু আপনার দলের ভিতর থেকে কোয়ালিফাইড লোকটা দেবেন। আপনার দল করে যেগুলো বড় দল, তাদের তো অসংখ্য লোকজন থাকে না, বিভিন্ন সেক্টরের লোকজন থাকে। আপনি দেখবেন যে
যারা প্রকৃত অর্থে মানে করাপ্ট না, বা যাদের প্রফেশনাল এক্সেলেন্স ভালো, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, এরকম লোকজন কিন্তু কম আসে। আসে না তা না, কিন্তু তারা পেছনে পড়ে যায়। কারণ যে লোকটা ধরেন এক্স ওয়াই জেড পলিটিক্যাল পার্টি করে, তার যদি আত্মসম্মান থাকে, বা সে যদি মনে করে, সে কিন্তু তার কারো কাছে কোনো কিছু চাইবে না, তাকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে বের করতে হবে, দল তাকে খুঁজে বের করে যে আমার অমুককে দরকার। আপনি হয়তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদাহরণগুলো দেখবেন, যে উনি যখন পলিটিক্সে আসলেন, সরকার নিয়ে নিলেন, উনি কিন্তু খুঁজে খুঁজে লোক বের করেছিলেন। হুম। উনি আবু হানা মুস্তাফা কামালকে খুঁজে বের করেছিলেন, সৈয়দ আলী হাসানকেও নিয়েছিলেন। হুম, তো উনি এই টাইপের লোকজনকে, উনি সবাইকে বিভিন্ন মত বিভিন্ন পথের লোকজনকে উনি এক জায়গায় এনেছিলেন। কারণ উনি ভেবেছিলেন যে উনি সাইফুর রহমানের মতো লোককে নিয়ে এসেছিলেন। উনি বি চৌধুরীকে এনেছেন, কারণ উনি মনে করেছেন যে আমার কোয়ালিফাইড লোক দরকার। আমার যতটা না, কারণ তখন তো আসলে বিএনপির পলিটিক্যাল আইডিওলজি ওইভাবে গড়ে ওঠে নাই, যে যতটা না আমার আইডিওলজিক্যাল ব্যাপার স্যাপার দরকার, তার চেয়ে আমার বেশি কোয়ালিফাইড লোক দরকার রাষ্ট্র পরিচালনার জন্য। এন্ড দ্যাট ইজ দ্য লজিক্যাল অ্যাপ্রোচ। কিন্তু যেহেতু এখন এই দলগুলো অনেক বড় দল, তাদের একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে, হ্যাঁ, বিভিন্ন সেক্টরে আপনি তাদের লোকজন পাবেন। সো ব্যাপারটা হচ্ছে ওই যে দলীয় লোক হোক, কিন্তু সে যোগ্য লোক, তার মানে সেই লজিক্যাল অ্যাপ্রোচ তাহলে কোনো থেকে এখন কি পলিটিক্যাল অ্যাপ্রোচে চলে গেছে মানে দলগুলো বা সরকারগুলো? সর্ট অফ, এটা এখনকার না, এটা অনেক কয়েক দশক ধরেই জি। এটা চলছে। কারণ আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে দেখেন, যে ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো লেড বাই প্রফেসর ইউনূস, তাদের তো কোনো পলিটিক্যাল পার্টি নাই। তারা নির্ভর করেছে বিএনপি, জামায়াত বা অন্যদের এই এই রাজনৈতিক দলগুলোর উপরে। তো সেখানে আপনি একটু আগে বলছিলেন যে বিএনপির লোকনিয়োগ পেয়েছে, জামায়াতেরও পেয়েছে, দু চারজন পেয়েছে অন্য, তারা হয়তো ওই অর্থে পলিটিক্যাল না, তাদের হয়তো পলিটিক্যাল আইডিওলজি অত বেশি না। কিন্তু অরিজিনাল গভর্নমেন্ট মেশিনারিজ যেটা সিভিল সার্ভিস, সিভিল বিউরোক্রেসি, তারা কিন্তু সময়ে সময়ে তাদের কালার চেঞ্জ করে। আপনি দেখবেন যে আওয়ামী লীগের সময় সবাই কিন্তু আওয়ামী লীগ ছিল। এখন পাবেন আপনি একজনকে আওয়ামী লীগ খুঁজে, হারিকেন দিয়ে খুঁজে একজন আওয়ামী লীগ পাবেন না। এখন লোকে হিসাব করে যে আচ্ছা, আমার চাচাতো বোনের, খালাতো বোনের, ফুফাতো ভাইয়ের তালতো ভাই বিএনপি করে। এইভাবে সম্পর্কগুলোকে এখন ডিসকভার করা হচ্ছে, মানে অনেক দূরের ব্যাপার স্যাপার দিয়ে। হুম, তারা এখন বিএনপিতে বন্ধু খুঁজে বের করছে, তারা এখন জামায়াতে বন্ধু খুঁজে বের করছে। এটা আমি দেখে এসেছি, আমি জানি এটা, সেই জন্য বলছি। So, আপনি কিন্তু এখন প্রশাসনে কোনো আওয়ামী লীগ পাবেন না। হ্যাঁ, তো কিন্তু ছিল তো একসময়, সবাই তো আমরা দেখেছি না, আওয়ামী লীগ কি প্রতিযোগিতা, না, একেবারে শেষদায় পড়ে থাকতো। তো সেই লোকগুলো কোথায় গেল? মানে তো যারা সাডেনলি আগে দেখবেন কার যে চেয়ে কে বেশি আওয়ামী লীগ সেটা প্রমাণে ব্যস্ত ছিল, এখন কার চেয়ে কে বেশি বিএনপি অ্যাবসোলুটলি, সেরকম একটা প্রমাণে ব্যস্ত। জি। মানে অ্যাবসোলুটলি, একই রকম ধারা অ্যাবসোলুটলি। বহাল আছে বলে বলছেন হ্যাঁ, আপনি। এবং হুম। তার, হ্যাঁ, হ্যাঁ, আমি আরেকটা একটু আমি আরেকটা শেষ জিনিস করেন। বলি। জি, আমি হ্যাঁ, আরেকটা প্রশ্ন যাবো। জি। হ্যাঁ, এবং যখন সময় পরিবর্তন হয়, কালার পরিবর্তন হতে কিন্তু চেঞ্জ, মানে সময় লাগে না। আপনার যেই মুহূর্তে দেখলো যে প্রফেসর ইউনূস অ্যাডামেন্ট হয়ে গেলেন, যে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেন, সেই মুহূর্তে কার্যত ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের উপর তার কর্তৃত্ব হারিয়ে ফেললো। কারণ প্রশাসন বুঝলো যে না, এরা আর থাকছে না। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তাহলে প্রশাসনে যারা কাজ করে তারা গিরগিটির মতো রং বদলাতে পারে বা বদলায়। আমি শব্দটা, মানে একেবারে আপনি যেভাবে চাচা ছোলা ব্যবহার করলেন, আমি হয়তো অতটা চাচা ছোলা করবো না, বাট আমি যা বললাম এখান থেকে আপনি একটা সামারাইজ করতে জি, পারেন। জি। আপনার আপনি যেটি বলেছেন যে কাজ আপনার সেখানে তেমন নাই। আবারও একটু আপনার কাজে যাই, প্রেস মিনিস্টার পদে। কিন্তু তারপরেও আমি শুনছিলাম আপনি বলছেন যে বিদেশি মানে সাংবাদিক বা প্রবাসী যারা সাংবাদিক তাদের সাথে আপনাকে কথা বলতে হয়েছে বিভিন্ন বিষয়। আপনি নির্বাচন ইত্যাদি বিষয়ে কথা বলেছেন। আসলে আপনি কি বলেছেন? নির্বাচন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনি কি বলেছেন? ডক্টর ইউনূসও যে নির্বাচন আয়োজন করলো আপনাকে সে সম্পর্কে বলতে হয়েছে, কি বলতেন? তারা কি জিজ্ঞাসা করতো আর আপনি কি বলতেন? না, এটা হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ, যে আপনি জানেন যে এই নির্বাচন কভার করার জন্য, বা ইভেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে নিয়ে ওয়েস্টার্ন মিডিয়ার ব্যাপক আগ্রহ ছিল। না, প্রতিনিয়ত তারা বিভিন্ন রকমের নিউজ এন্ড স্টোরিজ তারা করেছে। তো আমাদের, আমার যেটা ছিল, যে যখন আমি তাদের সঙ্গে মিট করতাম, যে এই ইলেকশনটা আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট।
এবং এই ইলেকশনের আসলে প্রস এন্ড কনস গুলো কি, ক্যালকুলেশন গুলো কেমন, এখানে আহ, বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ের রাজনীতির দিকগুলো কেমন, সেটা কতটা পরিবর্তিত হয়েছে, কোন দিকে ঝুঁকেছে, কি ধরনের সেখানে চেঞ্জ আসতেছে বা সম্ভাব্য, আমি তখনকার কথা বলছি, হুম। বা আসতে পারে। তো এইসব বিষয় নিয়ে মূলত তাদের সঙ্গে কথা হতো। তো আমি অনেকের সঙ্গে পার্সোনালি মিট করতাম। হুম। আহ, আরো এবং আর ওনাদের তো ব্যক্তিগত, ওনাদের আবার কিছু যখন বাংলাদেশ নিয়ে তারা অনেক কিছু রিপোর্ট করতেন, তখন ওনারা হয়তো কোনো একটা কমেন্ট, কোনো একটা ইন্টারভিউজ, কোনো একটা, হ্যাঁ, কাউকে কানেক্ট করিয়ে দেওয়া, এই বিষয়গুলো ওনারা জানতে চেতেন। বাট দ্যাট ওয়াজ নট ডে টু ডে অ্যাফেয়ার, এই যে নট আপনি এভরিডে। আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ এই বিষয়ে মানে এর জন্য আপনি কথা বলতেন তো, ধরেন বা নির্বাচন প্রসঙ্গে যখন ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে চ্যাথাম হাউসে বলে আসলেন যে বাংলাদেশের মানুষ তো আসলে টাকার বিনিময়ে ভোট দেয়, তারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এত কিছু বোঝে না, মানে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন যে আসলে আমাদের নির্বাচনের অবস্থা, আমাদের মানুষের এই অবস্থা? আপনি কি এই জন্য কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন? না, আমাকে এই ব্যাপারে কেউ কখনো জিজ্ঞেস করেনি। হ্যাঁ, জি। আপনি কারণ এটার এটা আমি এটার এই আমি এই এটার ধরনের জন্য কোনো, আপনার কি কোনো ব্যাখ্যা আছে যে ডক্টর ইউনুস চ্যাথাম হাউসে গিয়ে কথা বলে আসলেন যে আমাদের দেশের মানুষের টাকার বিনিময়ে ভোট দেয়? এখন এটা হয়তো ওনার আন্ডারস্ট্যান্ডিং, উনি বলেছেন। হ্যাঁ, উনি হয়তো উনি বিষয়টাকে এইভাবে দেখেছেন। হ্যাঁ, এটার মধ্যে কিছু সত্য আছে। হ্যাঁ, হয়তোবা হয়তোবা পুরো কিছু কিছু ফ্যাক্টও আছে, কিছু ফ্যাক্ট নাই, এরকমও হতে পারে। কিছু উনি যেটা সত্য তো বুঝেছেন কিছু সত্য বা তো ওনার থাকেই, আমরা দেখেছিও বিভিন্ন হয়তো সময়। থাকতে। হ্যাঁ, কিন্তু সেটি হ্যাঁ, যখন বিদেশি মানে চ্যাথাম হাউসের মতো একটা জায়গায় দেশি বিদেশি সাংবাদিক মানুষ অনেকে আছেন, বিশ্লেষক আছেন, তাদের সামনে বললে আসলে এটার ইম্প্যাক্টটা কেমন হয় বা হয়েছিল? এটার কোনো ইম্প্যাক্ট হয়নি। এটার কোনো ইম্প্যাক্ট আমি নেই। কোনো ইম্প্যাক্ট দেখিনি। আমি কোনো, আই নেভার ফেসড এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান, নেভার। আচ্ছা, একটা কোয়েশ্চেন ডক্টর আমি ইউনুসও যাদের সঙ্গে বিদেশি মিট গণমাধ্যমে করেছি, যখন সাক্ষাৎকার দিতেন তখন তিনিই মুখোমুখি হতেন যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারো না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাতে। এটা নিয়ে আপনি কোনো ব্যাখ্যা দিতে হয়েছে বা ব্যাখ্যা দিয়েছেন? না, আমার তো আসলে ব্যাখ্যাটা ওরকম না। এটার ব্যাখ্যাগুলো তো ডিপ্লোম্যাটিক ব্যাখ্যা, সেখানে হাই কমিশনার বা ডিপ্লোম্যাটিক উইং যারা আছে তারা বিভিন্ন ফোরামে যেতেন, স্পেশালি হাই কমিশনার। হ্যাঁ, আমার তো আর সেই রোল ছিল না। মানে আমি তো কোনো ডিপ্লোম্যাটিক ফোরামে গিয়ে আমি সেটা করতাম না, বা এটা আমার দায়িত্বের মধ্যেও ছিল না। অ্যাজ মানে আমার পোস্টটা তো ফুললি ডিপ্লোম্যাটিক পোস্ট ছিল না। আমার ইন্টারাকশনটা ছিল মোরলেস মিডিয়ার সঙ্গে, মানে স্পেশাল অন মিডিয়ার সঙ্গে আর কি। কারণ সেখানে আপনি জানেন যে যেহেতু আমি একটা ব্রিটিশ বেসড একটা মিডিয়াতে কাজ করেছি দীর্ঘ সময়, আমার কিছু পরিচিত লোকজন সেখানে আছে, তাদের আবার বন্ধু বান্ধবরা আছে বিভিন্ন জায়গায়। তো এইভাবে একটা কানেকশন আর কি। হ্যাঁ, তারা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, আমার পুরনো সহকর্মীরা আছেন সেখানে। হ্যাঁ, তো সেই সূত্রে আমি অনেকের সঙ্গে মিট করতাম। অনেকের সঙ্গে আমার নতুন ভাবে পরিচয় হয়েছে, কারোর সঙ্গে আমার পুরনো ভাবে পরিচিত ছিল, তারা আবার আমাকে অন্য আরেকজনের সঙ্গে পরিচয় করে দিয়েছে। তো ব্যাপারগুলো ওরকম আর কি। আমার যে ইন্টারাকশন এটা কিন্তু অ্যাবসলিউটলি ইনফর্মাল, এটার কিন্তু কোনো ফর্মাল কাঠামো না আর কি। হ্যাঁ, হয়তো আমি বসছি, আমি একজন জার্নালিস্টের সঙ্গে মিট করলাম, তার সঙ্গে সে আমার কাছে জানতে চালাচ্ছে বাংলাদেশে কি হচ্ছে বলতো, তা একটু কফি খেতে খেতে তার সঙ্গে আড্ডা মারা। বাহ! বা কেউ একজন হাই মানে দারুণ কমিশনে ব্যাপার। আসলো, পোস্টটা খুব লুক্রেটিভ। কফি খাবো, একটু গল্প করব, এর জন্য একটা ভালো টাকাও পাওয়া যাবে বা একটা প্রেস্টিজও পাওয়া যাবে। ভালোই তো। শুনতে মন্দ না, হ্যাঁ, শুনতে মন্দ না। মানে আচ্ছা। শুনতে শুনতে খারাপ না আর কি। জি। হ্যাঁ, আ ওইটা ডিসএগ্রি করার কোনো কারণ নাই। আচ্ছা, আপনি সাংবাদিক হিসাবেও মানে যেহেতু আপনি একজন মানে যেটি শুরুতেও বলছেন বিবিসির সাংবাদিক এবং গুরুত্বপূর্ণ কাজ করতেন আপনি। আপনার নিজস্ব বিশ্লেষণ আছে। এটির জন্য আসলে এই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হলো না, এটির জন্য আন্তর্জাতিকভাবে এটির ইমপ্যাক্টটা কেমন হয়েছে? মানে এটি নিয়ে কথাবার্তা কেমন হয়েছে? আ বিদেশি সাংবাদিক বলি বা আন্তর্জাতিক মহল এটিকে কিভাবে দেখেছে? আপনার কি বিশ্লেষণ? না, ইন্টারন্যাশনাল মিডিয়া তো এই প্রশ্নটা করেছে। হুম, মানে তারা তো যে আওয়ামী লীগ নির্বাচনে নেই, এই প্রশ্নটা এটা যে কেউই করবে। হুম, যে প্রশ্নটা কেউ করেনি এই কথা বললে তো এটা ভুল বলা হবে। অবশ্যই বলেছে। এখন সেই বলার প্রেক্ষাপটে এগুলোকে এক্সপ্লেইনও করা, যারা জানতে চেয়েছে, হ্যাঁ, যে কোন প্রেক্ষাপটে কিভাবে আওয়ামী লীগকে তাদের অ্যাক্টিভিটিকে নিষিদ্ধ করা হয়েছে। হুম, তো এইগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তারা অনেক ক্ষেত্রে কনভিন্সড হয়েছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা আরো ফার্দার কোয়ারি করেছে। হয়তো মানে, কারণ অবভিয়াসলি দেখেন, আমি যেহেতু মানে সরকারি জব করতাম, তারা জানে যে এই দিস ইজ সরকার, এটা গভর্নমেন্ট ভার্সন।
এর বাইরেও আরো ভার্সন আছে। আপনার ভার্সনটা কি? আপনি ঠিক একজন না? বিশ্লেষক, আপনি নিজেও একজন সাংবাদিক, সেখান থেকে আপনার ভার্সনটা, এখন তো আর সরকারি চাকরি করছেন না। কোন বিষয়ে? মানে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, মানে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে তাকে যে নির্বাচন করতে দেওয়া হলো না দলটিকে। দেখুন এখন এটা তো একটা আহ, মানে মূল বিষয়টা তো হচ্ছে যে এখানে একটা বিচার কাজ আওয়ামী লীগের চলছে, মানে তাদের নেতাদেরও বিচার কাজ চলছে, এবং দল হিসেবে সেখানে আওয়ামী লীগ কি রোল প্লে করেছে, হুম, সেটাও ডিটারমিন করার এখানে প্রশ্ন আছে। হুম। আর যেহেতু 5ই আগস্ট হয়েছে, খুব বেশি দিন হয়নি, বাংলাদেশে বহু মানুষের হত্যাকাণ্ড হয়েছে সেই সময়টাতে, এবং বাংলাদেশে একটা অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট ওয়াজ রানিং ভেরি হাই। হুম। তো এই বিষয়গুলো এখানে কাজ করেছে আর কি। এখন এটা ভালো কি মন্দ, সেই ডিবেটে এটা ক্লিয়ার কাট কোনো অ্যান্সার নেই। মানে রাজনীতিতে কখনো ক্লিয়ার কাট অ্যান্সার হয় না। হুম। যে জিনিসটা একসময় আমাদের কাছে মনে হবে যে আজকের দিনে ভুল, সেটা 20 বছর পরে আমাদের কাছে মনে হতে পারে যে না, এটাই সঠিক। সেরকম বাস্তবতা তো তৈরি হয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে যখন ঘাটা অনেক দগদগে দগদগে থাকে, বিচার কাজ, আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা বা ফিরে না আসার চেষ্টা বা দূর থেকে অপারেট করার চেষ্টা, তো এই বিষয়গুলো সবকিছুই এখানে ফাংশন করেছে আর কি, একটা রোল প্লে করেছে। এখন আপনি যদি আমার কাছে জানতে চান যে এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এটার এক কথায় উত্তর আমার কাছে নাই। আমি হ্যাঁ বা না দিয়ে এটার উত্তর আমি দিতে পারবো না। কিন্তু মানে মানুষ যেমন বা বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান করে এই দলটিকে বিতাড়িত করতে পেরেছে রীতিমতো, সেই মানুষ কি ভোটের মাঠে বা ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে পারতো না? মানে সেই নাকি ডক্টর ইউনূস যেমনটি বললেন যে মানুষ তো আসলে ভোট টাকার বিনিময়ে কেনে, ফলে সেই আস্থা মানুষের উপর রাখার প্রয়োজন মনে করেন নাই মানে ডক্টর ইউনূস সরকার। তা দেখেন, এটা শুধু ডক্টর ইউনূসের ব্যাপার বলে আমার মনে হয় না। এটা মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশে এটা মোর অর লেস পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছে। না, কিন্তু বিএনপি আপনি তো কিন্তু এর দেখলেন। বিরোধিতা করেছিল শুরু থেকে, এবং ডক্টর ইউনূস একটা বিদেশি গণমাধ্যম সম্ভবত ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আচ্ছা, যেহেতু একটা বড় দল চায় না, ফলে তারা নিষিদ্ধ মানে ইউনূস সরকার নিষিদ্ধ করবে না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই, সেটা উনি বলেছেন। আহ, কিন্তু এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, হুম। এবং আপনি তো দেখলেন যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি নিষিদ্ধ করার যে অধ্যাদেশ, এটা সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়েছে। অলমোস্ট 300-র মধ্যে 300 মনে হয় ভোট হুম। দিয়েছেন, না 2জন হুম। দেননি, বা ওনারা মনে অ্যাবস্টেইন করেছেন, whatever, এটা ওই 2জনের ব্যাপারটা জানি না। সো এখানে আওয়ামী লীগ এর নিষিদ্ধ করার ব্যাপারে, অ্যাক্টিভিটি নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি এবং জামায়াত and other political parties, small political parties economically, মানে মোর অর লেস দে আর এগ্রিড। এবং এটা কিন্তু এখন সংসদে পাশ হয়ে গেছে, এটা কিন্তু এখন আর নির্বাহী আদেশের কোনো বিষয় না। হুম। এবং সেই অধ্যাদেশটাকে এই সরকার আইনে পরিণত করেছে সংসদের মাধ্যমে, এটাকে ভ্যালিডিটি দিয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে যে একটা পলিটিক্যাল কনসেনসাস আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। এখন পরবর্তীতে কি হবে, কোনো একটা সময়ে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যাক করার কোনো সম্ভাবনা তৈরি হবে কিনা, বা হয়তো হবেই, বা হয়তো হবে না, আরো সময় লাগবে, এটা আসলে সময়ের উপরেই ছেড়ে দিতে হবে। And আমি কিন্তু অলওয়েজ একটা কথা বলি যে পলিটিক্স ইজ এ থিং হুইচ ইজ নট স্ট্যাটিক, নট ইন, লিস্ট বাংলাদেশে না আর কি। এটা আপনি দেখবেন যে এটা কিন্তু প্রবহমান, হ্যাঁ, কিন্তু চেঞ্জ আপনার হবে। আপনার ভার্সনে আসলে এটিকে যৌক্তিক, মানে এই সিদ্ধান্তকে যৌক্তিক বা অযৌক্তিক, উচিত বা অনুচিত, এরকম কিছুতে ডিফাইন করা যাচ্ছে না আপনার বিশ্লেষণে। অ্যাজ লং অ্যাজ পার্লামেন্ট এটাকে পাস করেছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কনসেনসাস আছে, আমি এখনকার প্রেক্ষাপটে বলবো, যেহেতু এটা পার্লামেন্ট পাস করে দিয়েছে, তো আর এটাকে আমরা তখনকার ধরে নিতে পারি। প্রেক্ষাপটে যখন শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ গিয়ে যমুনা ঘেরাও করে একরকমের মানে তখন বিশ্লেষকরা বলতেন নাটক মঞ্চস্থ করে, মানে হঠাৎ করে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলা হলো, এবং সেইটাও ইস্যুটা কি ছিল যে আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন চিকিৎসা করাতে, সেই একটা মানে খুব ঢাক ঢাক রোল উঠে সে তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। তখনকার জন্য কি এটা যৌক্তিক ছিল? শুনেন, আমি একটা কথা বলি, ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট হাসনাত আব্দুল্লাহ ইজ দ্য অনলি ওয়ান হু প্লেড দ্য রোল? কে করলো রোলটা তাহলে, কে? মানে ডু ইউ রিয়েলি বিলিভ সো? আমি আসলে বুঝতে পারি ইজ না, ইট মানে পসিবল? আমি আসলে বুঝতে ডাজ ইট পারি না। মেক সেন্স? জি। মানে শুরু আমি, থেকে ডক্টর ডাজ ইট ইউনূস রিয়েলি মেক বললেন যে সেন্স? আমরা এটা করব না।
সাক্ষাৎকার দিয়ে একদম প্রকাশ্যে বলে দিলেন আমরা করবো না, আমরা এটা করার পক্ষে না, যেহেতু দলগুলো চায় না, এরকমটা বললেন। তারপরে তো আমরা শুধু হাসনাত আবদুল্লার নেতৃত্বে কয়েকজনকে দেখলাম যমুনা ঘেরাও করতে, তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হলো বা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো, যেখানে শিক্ষকদেরকে গরম পানি দেওয়া হয়, প্রতিহত করা হয়, সেখানে তাদেরকে বিশেষ আদর আপ্যায়ন করে তাদেরকে আন্দোলনটা করতে দেওয়া হলো, এবং তারপরে আন্দোলনের ফলাফল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। শারমিন, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, বাট আমার কাছে যেটা মনে হয় শারমিন, যে মানে sometimes we try to oversimplify a political situation which is still very complex. মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারটাকে আমরা একটা ওভার সিম্পলিফিকেশনের মধ্য দিয়ে বিবেচনা করছি আর কি, যে হ্যাঁ, আহ, বিষয়টা কিন্তু খুবই কমপ্লেক্স বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার। And you see, Awami League is the only political party in Bangladesh who fled the country. বাংলাদেশে আর কোন সরকার কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে পালিয়ে যায়নি। দেখাতে পারবেন এরশাদ তো 9 বছর স্বৈর শাসন করেছে, এরশাদ কিন্তু জেলে ছিল। আওয়ামী লীগ ওয়াজ দ্য অনলি পলিটিক্যাল পার্টি হু ওয়াজ ওভারথ্রোন টুয়াইস। একবার 75-এ, সেটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা অন্য হিসাব, কিন্তু দে ওয়ার ওভারথ্রোন, এবং আবার 2024-এ অন্য কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। তারা এই ওভারথ্রোন ব্যাপারটা তাদের ক্ষেত্রে এইভাবে ঘটে নাই। সো 5ই আগস্ট পর্যন্ত, ইভেন 5ই আগস্ট সকাল পর্যন্ত আমরা কিন্তু জানতাম না যে এইভাবে হরে ধরে সব আওয়ামী লীগ পালিয়ে ইন্ডিয়া চলে যাবে। আপনি জানতেন? নিশ্চয়ই না। আমরা জানতাম না। আমাদের একটা ধারণা ছিল যে এখানে একটা কনসেনসাস হয়তো হবে, মানে এই গভর্নমেন্ট ডেফিনেটলি দে উইল স্টেপ ডাউন, এরপরে হয়তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে, সেটা বুঝতেই পারছিলাম।